আমরা আজকে সিবিএসই বোর্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আলোবাবুর দ্বিতীয় ভাগের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে। প্রথম ভাগের আলোচনা যারা মিস করে গেছো তাদেরকে বলবো যে অবশ্যই গিয়ে চ্যানেলের প্রথম ভিডিওটি দেখো, অবশ্যই উপকৃত হবে। তো যারা যারা প্রথম ভিডিওটি দেখেছো তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা প্রশ্ন রাখবো। অবশ্যই এটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস নয়, তাই তোমাদেরকে এই প্রশ্নের অনুসন্ধানগুলো নিজের থেকে করতে হবে। প্রশ্নের অনুসন্ধান করবার পর পরে একটা আমরা এর আলোবাবুর প্রশ্নোত্তর আলোচনামূলক ভিডিও একটি বানাবো। সেই ভিডিওতে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তখন ইন্টারঅ্যাক্টিভ প্রশ্নতে সেই প্রশ্নগুলো রাখা যেতে পারে। প্রথমত হচ্ছে যে আলোবাবুর চরিত্রের বৈশিষ্ট্য কী কী ছিল। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আলোবাবুর চরিত্রের সাথে কথকের কিভাবে আলাপ হয়েছিল। এই দুটো হচ্ছে খুব তার মধ্যে প্রথম প্রশ্নটির উত্তর কিয়দাংশ এখনই আমরা জানতে পেরেছি প্রথম ভাগটি পড়ে, কিন্তু আলোবাবুর দ্বিতীয় ভাগটি পড়াবার পর এর অনুসন্ধান আমরা করব। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা করলাম, অর্থাৎ আলোবাবু চরিত্রের সঙ্গে কিভাবে কথক চরিত্রটির মেলাপ দেখা হয়েছিল। তো এবার আলোবাবুর দ্বিতীয় ভাগের আলোচনাতে সরাসরি চলে যাব। এই দুটো প্রশ্ন ছাড়াও প্রচুর শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেনগুলো দেখছি যে এই ভাগের মধ্যে রাখা যায়। আজকে আশা করি আলোচনা করতে পারবো। কয়েকটা শর্ট কোশ্চেন আমি বলবো, আমরা হোমওয়ার্ক বিশেষে করতে পারবো। দিন কতক পরে স্টিভেন সার্জেনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিল, খুব ভালো জিনিস। ওই আগেই বলেছিলাম অবিনাশবাবু জানতেন ডাক্তারবাবু হওয়ার সূত্রে তার বেশ কিছু হাসপাতাল কর্মী বা ডাক্তারবাবুদের সঙ্গে ব্যক্তিগতভাবে তার গল্পের কথক ডাক্তারের পরিচিতি রয়েছে। তাই যদি একটা আলোবাবুর কাজ ছুটে যায়। একই সঙ্গে কলেজে পড়েছিল, কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়ল। স্টিভেন সার্জেন্ট বললে এখনকার হাসপাতালে ওকে প্রফেশনাল ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। আলোবাবু হাসপাতালের আউটডোর রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছে। কি খবর? আমাকে দূরে করে দিলে কেন? এখানে গল্পের কথক তাকে জিজ্ঞেস করছিল, তার উত্তরে তিনি অত্যন্ত সংক্ষেপে আলোবাবু এখানে আলোচনা করছিলেন। তিনি বেশি কিছু বলতে চান না। জেনারেলি আমাদেরও যেরকম মুড অফ থাকলে আমরা খুব বেশি কথা বলতে চাই না, এখানে আলোবাবু খুব একটা কথা বলতে চাইছেন না। একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে বললে ওই ওষুধটা দাও, তাহলে ছেড়ে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে। প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে দিলে সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যি অন্যায় কাজ করেছে। কিছুক্ষণ বসে থেকে আলো চলে গেল।
খুব ইন্টারেস্টিং জায়গা। মানে এখানে আলোবাবু অপরাধী, আলোবাবুর সঙ্গে অন্যায় হয়েছে, প্রশ্নের উত্তরটা খোঁজা খুব কঠিন, খুব কঠিন। কিন্তু কোথাও গিয়ে বলতে অসুবিধা নেই আলোবাবুর ভুল আছে। গল্পের শেষে গিয়ে সেই জায়গাটা দাঁড়াচ্ছে কিনা সেটা অবশ্যই আলোচনার বিষয়, কিন্তু আলোবাবুর ভুল আছে এখানে। বিশেষ করে আমি মানছি যে তিনি দয়ালু, তিনি লোকের ভালো চাইতেন, তিনি সেবা করতে ভালোবাসতেন, তিনি পরোপকারী, কিন্তু প্রফেশনাল ড্রেসার তো আসলে সমাজের পক্ষেও তাকে এতটা গুরুতর কাজে নিযুক্ত করে দেওয়াটা ঠিক হলো না। কিন্তু যখন তাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যখন যে জিনিসটা সম্পর্কে জানেন না, তখন হাসপাতালে কাউকে জিজ্ঞেস করতে পারতেন। মানে এটা আমার পড়ে মনে হয়েছে তিনি একজন রোগীর কথা মতো ওষুধ লাগিয়ে দিলেন কেন? না, হ্যাঁ তিনি ভালো মানুষ, রোগীর কথা শুনেছেন, লাগিয়েছেন, কিন্তু রোগীর কথা শুনে তো চিকিৎসা হবে না। ধর তুমি দোকানে ওষুধ কিনতে গেছো, আর তোমাকে একটা তোমার জ্বর হয়েছে বলে তোমার ধারণা, বলে ক্যালপল দিয়ে দিন একটা, খেলে তারপর জ্বর কমছে না। তুমি যতক্ষণ না পর্যন্ত রোগটার ঠিকঠাকভাবে চিকিৎসা করাবে তুমি কতকাল ক্যালপল খাবে? ডাক্তারকে গিয়ে তুমি বলবে যে আমার রোগটা চিকিৎসা করাবার দরকার নেই ডাক্তারবাবু, আপনি শুধু ক্যালপলটা দিয়ে দিন তাহলেই হয়ে যাবে। সেটা দেখেন এখানে ডাক্তারও কেউ রোগী বলেনি, কিন্তু এখানে একটা কম্পাউন্ডারকেও রোগী বলেনি, এখানে যে প্রফেশনাল ড্রেসার যে একটু পরিষ্কার করে দেয়। তো এটা আমার খুব একটা ভীষণ, সমাজও তার সঙ্গে একটু অন্যায় করেছে, বিশেষ করে রোগীটা যার সেবা তিনি করতে এসেছিলেন, কিন্তু তারও এখানে ভুল, এটা মানে অস্বীকার করবার কোনো জায়গা নেই। বোঝাতে পারছি? এরপরে কি বলছে দেখো, এটা তার জীবনের প্রথম বলতে পারো যে সেবা করতে গিয়ে একটা ট্র্যাজেডির মতো ঘটনা ঘটল। সেকেন্ড, আমি চুপ করে রইলাম। আচ্ছা, এখানটা হয়ে গেছে। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। কতক বলছেন আর কি। দিন কতক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারে না। আবারও আলোবাবুর পরোপকার আর সমাজ, এই দুটো জায়গার মধ্যে কিন্তু এখানে কি রয়েছে, ক্ল্যাশ হচ্ছে, লড়াই চলছে, এবং যার উচিত সমাধান কাউরি জানা নেই। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। তো এই আলোবাবুর জীবনে পরোপকার করতে গিয়ে দ্বিতীয় বিপদটা নেমে এলো। কি নেমে এলো? যে তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর একবার সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। মা হিসেবে মানবে কি করে? ইনহাইজেনিক জিনিস, চূড়ান্ত অস্বাস্থ্যকর। মায়ের বোন এটা কখনোই মানতে পারে না, চূড়ান্ত অস্বাস্থ্যকর। তারপরে মানুষ আর কুকুরের বাচ্চাকে সমান করে দেখতে কোনো মাই দেখতে ভালোবাসে না। যদিও আলোবাবুর মনে এত স্বাদ পাত ছিল না, তার কাছে এটা মানুষের বাচ্চাও যতটা আদরণীয়, আদর পাওয়ার যোগ্য একটা মানুষের বাচ্চাও যতখানি আদর পাওয়ার যোগ্য, ততখানি একজন প্রাণী, কোনো প্রাণীর বাচ্চা, সেটা কুকুরই হোক, তার বাচ্চা আদর পাওয়ার যোগ্য। তো আলোবাবুর দৃষ্টিভঙ্গিটা ভুল নয়,
কিন্তু সমাজে এর কোনো স্থান নেই। ঠিক আছে, তো অবশেষে আমি আশ্রয় দিয়ে গেলুম আলুবাবুকে। একদিন সন্ধ্যার পর এসে দেখলাম তিনি একটা সোলার হেড বাজিয়ে গুনগুন করে গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিতভাবে আমি দাঁড়ালাম, কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এক কালে দুগ্গি তবলা বাজাতে পারতাম, দৈনের দায় সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাড বাজাই। বলা বাহুল্য খুব কৌতুক অনুভব করলাম। হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে শ্যুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? এক মিনিট। তো ছুটতে আসবার কারণটা কি সেটা বোঝা যাচ্ছিল না। আরেকটু যদি ঘাটা যায় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে বিশেষ কি কারণে তিনি ছুটে আসছিলেন। দেখো, 10টা বেজে গেছে। এই জায়গাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। বোর্ডে পরীক্ষাও আসে, মানে পরীক্ষাতে প্রশ্নও আসে এবং এসেওছে। গত বছর এখানে আলোচনার মতো প্রশ্ন এসেছিল, তো জায়গাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাইটার বাচ্চা শোয়েছে শুনে দেখতে গিয়েছিল। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িটা টং টং করে বাজতে লাগলো। যারা পুরোনো দিনের ঘড়ি দেখোনি তাদের জন্য একটা ঘড়ির ছবি আমি দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে। এ ধরনের পুরনো ঘড়ি যেগুলোকে ঘড়িতে দম দেওয়া ঘড়ি বলে, এ দেখো ছবিটা। তো আমাদের যেমন খাবার, ঘড়িরও তেমনি দম। বেচারি খেতে দেরি হয়ে গেল আজকে। এখন কথা হচ্ছে যে বেচারি কেন বলছে? কারণ হচ্ছে যে আলোবাবু প্রতিনিয়ত একটা নতুন জিনিস বা নতুন জনকে খোঁজে তার ভালোবাসা দিয়ে গড়ে তোলবার জন্য। সে পাখির ছানাই হোক, অবিনাশবাবুর বাড়িতে কুকুরই হোক, বিনু হোক, তিনু হোক, হসপিটালের রোগীরা হোক, কি ঘড়িটাই তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই ঘড়িটা এখন। কারণ তার কাছে আদর করবার মতো বা যত্ন নেওয়ার মতো আর কিছু নেই। তাড়াতাড়ি ঢুকে পড়লে নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন আর তার ভেতর থেকে বার করলেন একটা ছোট টিনের বাক্স। বাক্সের ভেতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটুলির মতো কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটুলি বেরিয়ে পড়লো। সেটি খুললেন, বেরোলো রেশমি মানে হচ্ছে রেশম থেকে তৈরি কাপড়। সে রেশমি ন্যাকড়ার পুটুলি
সেটি খুলতে বেরিয়ে পড়লো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। 3 পুরু কাপড়ের ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো দেখতে তিনি সযত্নে, আঙুলের মতো রাখতেন তিনি সযত্নে। ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন। তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে 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 হলো যেন পুজো করছেন। অবিনাশবাবু কথাটা মনে পড়ে গেল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। সব স্নেহ উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটার উপর। শেষে কোথাও স্নেহর উজাড় করে দেওয়ার মতো জায়গা না পেলেও শেষ পর্যন্ত ঘড়িটার উপর তার সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়া হয়েছে। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি হালুবাবুর হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। 2 লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, অবাক হয়ে গেলাম। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। কেন গানটা গাইছেন কালুবাবু? কেন গানটা গাইছেন সেটা গভীরভাবে আলোচনা একটু পরে আসি। আপাতভাবে কেন গানটা গাইছেন সেটা একটু আলোচনাটা দেখে নিই। 2-3টে লাইন পড়ে নিই। আজ এত জোরে গান গাইছেন যে? এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আবার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। এখানে বোঝা দরকার। এখানে তাকে সব থেকে ভালো বোঝা যাচ্ছে, ওই লাইনটার মানেটা আরও বেশি বোঝা গেল যে তার ঘড়িটা যেহেতু চুরি হয়ে গেছে, তো জীবনের সব থেকে সেরা উপাদান তিনি যে হারিয়ে ফেলেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জীবনের সব থেকে সেরা উপাদান তিনি হারিয়ে ফেলেছেন, সেটা হলো তার ঘড়ি। আর কেন সেরা না হলেও শেষ বলা যেতে পারে, শেষ সম্বল। শুধু ঘড়ি হারানোটা কি তার জীবনে সব থেকে বড় ট্র্যাজেডি? না, শেষ সম্বলটা হারানো তার থেকে আরো বড় ট্র্যাজেডি। আর সেখান থেকেই এই ওরা বলতে শুধু ঘড়িটা নয়, কিন্তু তাহলে কিন্তু ও বলতো। ওরা বলতে এখানে সমাজকে বলা হয়েছে, যা কিছু যাকে তিনি ভালোবাসতে চেয়েছেন বা যে জিনিসগুলোকে তিনি ভালোবাসতে চেয়েছেন সব কিছুই বুঝিয়েছেন। তার কেউই কিন্তু আলোবাবুকে আর গ্রহণ করেনি। যদিও আলোবাবু যতটা ভালোবাসা তাদেরকে দিতে চেয়েছিলেন, এই নিরর্থক সমাজ তাকে তার প্রাপ্য ভালোবাসার এক বিন্দু দেয়।
তার যে প্রাপ্য ভালোবাসা তার এক বিন্দু আলোবাবু তাদের কাছ থেকে পাননি। আলোবাবু বড় সহজ মানুষ, আলোবাবু বড় সরল মানুষ। তিনি ভালোবাসা দিতে চান ভালোবাসা পাওয়ার জন্য, যেহেতু তিনি একাকী। কিন্তু পৃথিবী বা সমাজ তার মতো সহজ নাও হতে পারে। পৃথিবী বা সমাজে প্রত্যেকেই একই রকমভাবে চিন্তা নাই বা করতে পারে। কারণ কিছু কিছু মানুষের ভালোবাসা গ্রহণ করবার ক্ষমতা আছে, কিন্তু দেওয়ার দেওয়ার ক্ষমতা নেই, তার দিতে জানে না। তাই তাদের কাছ থেকে এক্সপেকটেশন করতে যাওয়া মানে হচ্ছে বোকামি করা। আলোবাবু সেই বোকামিতে বারবার পড়েছে। ফলাফল একটা সামান্য ঘড়ির কাছেও তিনি কিছু আশা বা এক্সপেক্ট করে বসেছিলেন। কিন্তু ঘড়িটি যেহেতু মানুষ নয় বা সমাজ নয়, তাই তিনি ধরতেও পারেননি যে ঘড়িটা কোনোদিন তার সঙ্গে বিট্রে করবে বা ঘড়িটা তার কথা শুনবে না। কিন্তু শেষ পর্যন্ত ঘড়িটাও যখন তার কথা শুনলো না, তার সঙ্গে বিট্রে করলো, তখন আর তার দুঃখের সীমা রইল না। সমাজের সঙ্গে তার আগের লাইনটা পড়ি। আলোবাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না, কিছুতে পারলেন না। সমাজের সঙ্গে তিনি নিজেকে খাপ খাইয়ে উঠতে পারলেন না, হেরে গেলেন, পর্যদুস্ত হলেন। সমাজ তার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি, তিনিও সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি। কারণ সমাজ যেভাবে চিন্তা করে আলোবাবু সেভাবে চিন্তা করে না। তাই জন্য সমাজের কাছে আলোবাবু আকস্মিক, তাই জন্য কথকের কাছে বা অবিনাশবাবুর কাছে আলোবাবু একটু অন্যরকম। ঠিক সেভাবে আলোবাবুর কাছে বাকিরাও অন্যরকম হচ্ছে। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সমান নয়, কিন্তু আলোবাবু এক্সপেক্ট করে যে তিনি যেভাবে লোককে ভালোবাসছেন, লোকেও ততটা সেভাবেই তাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। এখানেই ভুল আছে। চরিত্রের এইটা একটা সমালোচনার দিকও, যে সমাজের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারেননি। সমাজ তার এক্সপেকটেশন পূর্তির জায়গা না, কারণ সমাজ তার এক্সপেকটেশন পূর্তি করবে না। কারণ সমাজে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা অন্যরকম হয়। তিনি ভুল, সমাজের কাছে ব্যর্থ আশা রেখে তিনি ভুল, কিন্তু তার আশা রাখাটা ভুল নয়। তিনি আশা রেখে তার দিক থেকে ঠিক, কিন্তু সমাজের দৃষ্টিকোণ থেকে তিনি ভুল। কারণ সমাজে সবার কাছে তিনি একই রকম ভালোবাসা আশা করতে পারেন না। স্বার্থপরতা বলা ঠিক যায় না, তবে বলতেও পারো সমাজের কাছে আশা রাখাটা তার একদিক থেকে ঠিক, কিন্তু আবার একদিক থেকে ভুলও। এভাবেই তোমাদেরকে ব্যাখ্যাটায় যেতে হবে। বিশেষ করে এই দুটো প্রশ্ন, আমায় ওরা সইল না, কেউ আমার কাছে রইল না, এটাকে অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। কিংবা সমাজের সঙ্গে তিনি খাপ খাইয়ে উঠতে পারলেন না, এটাও একটা অন্যরকম প্রশ্ন, এটা অনেকবার দিতে পারে। এই দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আলোচনাযোগ্য। পরবর্তীকালে যদি সময় সুযোগ থাকে কোনো একটা ভিডিওতে আলোচনার ওপরও আসতে পারি। এরপরে ভিডিওটা একটা অন্য চ্যাপ্টারের উপর থাকবে। সেই চ্যাপ্টারটা দেখতে গেলে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে এই ভিডিওগুলোতে, আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, ভালো করে পড়তে হবে। করোনা ভাইরাসের সময় আমাদের প্রত্যেকেরই ঘরে থাকার যে আমরা অঙ্গীকার নিয়েছি সরকারের কাছে, আমরা যুদ্ধের সৈনিক। হয়তো আমরা ঢাল তরোয়াল নিয়ে লড়ছি না, কারণ শত্রু আমাদের চোখে দেখা যায় না, সেও ঢাল তরোয়াল নিয়ে লড়ছে না। একটা ছোট্ট ব্যাকটেরিয়া যার শরীর নেই, কিন্তু সে শারীরিক লড়াই লড়ছে, কিন্তু আমাদের লড়াইটা মানসিক, আমাদের লড়তেই হবে। তো
তো এখন প্রচুর সময় আছে। স্কুলে পড়াশুনোর সঙ্গে সঙ্গে বাড়িতেও এই এক্সট্রা ক্লাসগুলো করতে হবে, যাতে আমাদের বোর্ডের পরীক্ষাটি ভালো হয়। ধন্যবাদ। আজকে ক্লাস এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।